মানেটা হলো আপনার জামাই ওরফে আমার ভাই। দুটাই কিনা গিয়ে রাগারাগি করে কথা বন্ধ করে রাখছিস আর সকল তথ্য দিয়ে আমাকে প্রেরণ করা লাগছে। কি বলছো তুমি এগুলো? কিসের তথ্য? তোর ওনা রূপার তথ্য। কালকে থেকে ঠিক 1 ঘন্টা পর পর ফোন করে তোর খোঁজ নিয়ে যাচ্ছে আমার থেকে। সন্ধ্যা রাতে ফোন দিয়ে বলে, রিফা এখন একটু রুমে যা, আমার সাথে লাইনে থেকে ওর সাথে একটু গল্প কর। ওর কণ্ঠটা শুনতে না পেলে শান্তি পাচ্ছি না আমি। ধুমকি ধামকি দিয়ে সাদিকের সাথে আমার ব্রেকআপের ভয় দেখিয়ে পাঠালো। ভাগ্যিস তখন তুই ওভাবে কথাগুলো বললি, তবেই না তাসফি ভাই তোর কথাগুলো শুনে মিয়ে গেল। আমিও রাগ দেখার সুযোগ পেয়ে ছাড়লাম না। সাথে তোর কয়েকটা ছবি সেন্ড করলাম, তাতেই ভাইয়া আমার বউয়ের জন্য ছুটে ছুটে চলে আসলো। আবারও হাসতে শুরু করে দিল রিফাবু। আমি অবাক হয়ে গেলাম কথাগুলো শুনে। আমার পিক পিছে যে এত কিছু হয়েছে সেটা তো বুঝতেই পারিনি। ছবি সেন্ড করেছো মানে আজকের ছবিগুলো দিয়েছো ওনাকে? জানতে চাইলে রিফাবুর সাথে সাথে বলে উঠল। আমি এবার সব কিছু পরিষ্কারভাবে বুঝতে পারলাম। ওনার হুট করে এসে রাগ ভাঙানো, আবারও একদিন শাড়ি পরে ওনার মনের মতো করে সাজতে বলার ব্যাপারটা ধরতে পারলাম। রিফাবু মজার ছলে বলে উঠল, আহ কি ভালোবাসা দুটোর! একজন রাত করে বউ রাগ ভাঙাতে চলে আসছে আর অন্যজন জামাই সেবায় নিজেকে নিয়োজিত করছে। দূর, আজ এসব কথা বলো খালি। সেটাই তো, আপনার হাতের দিকে তাকিয়ে বুঝতে পারছি। রিফাবুর কথায় কিঞ্চিত লজ্জা পেলাম এবার। আবুকে থাকো বলেই চলে আসতে নিলাম রুম থেকে। আমাকে তাড়াহুড়ো করে রুম ছেড়ে আসতে দেখে আবারও অনেক জোরে জোরে হেসে উঠল। আর না দাঁড়িয়ে সোজা রুমে চলে আসলাম। দরজা লাগিয়ে বিছানায় তাকালাম। গলায় তোয়ালে ঝুলিয়ে খাটের সাথে হেলান দিয়ে মোবাইল টেপায় ব্যস্ত হয়ে গেছেন বজ্জাত লোকটা। আমি কিছু না বলে হাতের কাপড়গুলো বিছানায় রেখে একটা শার্ট আর একটা প্যান্ট ওনার দিকে এগিয়ে দিলাম। উনি শুধু প্যান্টটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো। একবার বিছানার ওপর রাখা কাপড়গুলোর দিকে তাকিয়ে বললেন, সবগুলো কেন নিয়ে এসছিস? ওই রুমে দেখিয়ে বা কি হবে? সে আমাকেই তো বা ছুটতে হবে নিয়ে আসার জন্য। আপনি তো আর যাবেন না, ওই রুমে তো আর থাকবেন না। যাক, শেষমেশ বুঝতে পারলি তাহলে। ওনার কথা বলার মাঝেই কাপড়গুলো আলমারিতে তুলে রাখলাম। উনি প্যান্টটা হাতে নিয়ে গভীর চোখে তাকিয়ে আছেন আমার দিকে। ওনাকে একইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলাম, এমন দাঁড়িয়ে আছেন কেন? যান, কাপড়গুলো পাল্টে আসেন। লাগবে না। ওনার লাগবে না শুনে ভুরু উচকে গেল আমার। বললাম, লাগবে না মানে? ভেজা প্যান্ট পরে কি ঘুমাতে পারবেন নাকি? বাচ্চাদের মতো করে ঠোঁট উল্টিয়ে না বললেন। ওনার না শুনে রাগি রাগি গলায় বলে উঠলাম, তাহলে লাগবে না বলছেন কেন? যান, প্যান্ট পাল্টে আসেন। বউয়ের ভালোবাসার উষ্ণতায় শুকিয়ে নেব বলেই কিছু বুঝে ওঠার আগে চট করে আমাকে কোলে তুলে নিল। আমি প্রচণ্ড অবাক হয়ে গেলাম ওনার কাণ্ড দেখে এবং কথাগুলো শুনে। এই ভজ্জাটা সিরিয়াস মোমেন্টকে এত রোমান্টিক বানায় কিভাবে সেটাই বুঝে উঠতে পারি না আমি। নামার জন্য চেষ্টা চালিয়ে ছটফট করতে লাগলাম ওনার কোলে। নামিয়ে দিতে বললে উনি বরাবরের মতোই আরো গভীরভাবে জড়িয়ে নিলেন। আর আমাকেও বরাবরের মতো হাও ছেড়ে দিতে হলো। ছটফট করা থামিয়ে স্থির হয়ে গেলাম। দু হাতে ওনার গলা শক্ত করে জড়িয়ে নিলাম। ওনার গভীর চোখে তাকিয়ে অবাধ্য কিছু করার মনোবাসনা জাগল হঠাৎ। মনটাকে কিছুতেই দমিয়ে রাখতে পারলাম না যেন। মাথাটা উঠিয়ে ওনার গলায় মুখ ডুবিয়ে দিলাম। আলতো করে দুবার ঠোঁটের স্পর্শ নিয়ে আস্তে করে বললাম, ভালোবাসি। অনুভব করলাম হঠাৎ করে হালকা কেঁপে উঠলেন উনি। সাথে সাথে নড়াচড়া থামিয়ে দিয়ে স্থির হয়ে গেলাম আমি। মিনিট দুয়েকের মতো উনিও একইভাবে স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন আমাকে কোলে নিয়ে। তারপর বিছানায় নিয়ে শুয়ে দিয়ে নিজেও ঝুঁকে গেলেন আমার উপর। ঘোর লাগা কণ্ঠে আস্তে করে বললেন, আর দাঁড়িয়ে থাকতে পারছি না বউ। তুমি আমায় দুর্বল বানিয়ে দিয়েছ। খুব করে দুর্বল বানিয়ে নিয়েছ আমাকে নিজের প্রতি। ঠাস করে ডায়েরিটা বন্ধ করে ফেলল কিয়ানা। চোখ দুটো তার জ্বলে উঠল কেন জানি। কেন তার চোখ দুটো এমন জ্বলে উঠছে? ঘুম নষ্ট করে রাত জাগার জন্য, নাকি ডায়েরির প্রতিটা লাইন তার সূক্ষ্ম মনে আঘাত আনার জন্য? ঠিক বুঝতে পারল না কিয়ানা। তাসফি আর রূপার এত এত ভালোবাসা দেখে ভালো লাগলেও কেন জানি রূপা নামের মেয়েটিকে হিংসা হতে লাগলো। তাকে এক নজর দেখার জন্য মনটা ছটফট করতে লাগলো। তার ভালো লাগার মানুষটার পাশে রূপা নামের মেয়েটিকে কেমন লাগে সেটা দেখার জন্য মনটা ছটফট করতে লাগলো কিয়ানার। প্রায় 3 মাস ধরে তাসফি নামক মানুষটাকে সে দেখে আসছে। কই, এই 3টা মাসে তো সে জানতে পারল না তাসফি বিবাহিত, তার বউ আছে। বরং তার ক্লাসমেটরাও তাকে সিঙ্গেল বলেই জানে। রূপে গুণে সুন্দরীদের তালিকায় 1 নম্বরে রাখা যায় তাকে। পড়াশোনায় মেধাবীদের তালিকায় নাম রয়েছে তার। ছেলেরা 2 দিন পর পর প্রেমের প্রস্তাব দিয়েই থাকে, কিন্তু একটার পর একটা ছেলেকে রিজেক্ট করে দেয় সে। কিন্তু তার অবাধ্য মনটা তাসফি নামক মানুষটার কাছে এসেই থমকে গেছে। তাসফির কথাবার্তা, আচার আচরণ সবকিছুই মুগ্ধ করেছে কিয়ানাকে। তার সাথে বেশ কয়েকবার হেসে হেসে কথাও বলেছে তাসফি। এতে তার অবাধ্য মনটা আরও ঝুঁকে গেছে তাসফির প্রতি। তার বান্ধবীরাও প্রতি পদে পদে বুঝিয়ে গেছে তাসফিও কিয়ানার প্রতি কিছুটা হলেও আসক্ত। তার বান্ধবীদের থেকে কৌশলে জেনেও নিয়েছে তাসফি একদম সিঙ্গেল। তারপরই কিয়ানার মনে সুপ্ত বাসনা আরও জাগ্রত হয়েছে। কিন্তু এত বড় একটা সত্যি জেনে অনেকটাই ভেঙে গেল কিয়ানা।
রাতে প্রায় 2টো বাজে। প্রতিদিন সময় মতো ঘুমিয়ে পড়ল। আজকে ডায়েরিটা পড়ার ঝোঁকে ঘুমোতে পারেনি, কিন্তু এখন আর কিছুতেই চোখ দুটো খোলা রাখতে পারছে না। ডায়েরিটা টেবিলের উপর রেখে লাইট অফ করে শুয়ে পড়ল বিছানায়। ভাবতে লাগলো তাসফির স্যারের যদি রূপা নামের কারোর সাথে বিয়ে হয়েই থাকে তাহলে সে কোথায়? ডায়েরির লেখা অনুযায়ী ইউনিভার্সিটিতেই তো থাকার কথা, তবে কোথায় সে? আর তার ক্লাসের সবাই তাসফিকে সিঙ্গেল বলেই জানে কেন? সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে কিয়ানার কাছে। তাসফিকে নিয়ে 7-5 ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে গেল কিয়ানা। নভেম্বরের শুরুর দিক, সকালের হালকা উষ্ণ তাপমাত্রায় থেকে থেকে কেঁপে উঠছে। পায়ের নিচে সবুজ ঘাসের ওপর জলরাশির মতো বিন্দু বিন্দু জমা হওয়া শিশির কণার স্পর্শে শিরশির করে উঠছে পুরো শরীর, জানান দিচ্ছে শীতের আগমনীর বার্তা। অতি অল্প মাত্রার কুয়াশায় ঢেকে গেছে চারদিক। একাকী এই মুহূর্তটা খুব করে নিজের মাঝে ডুবে থাকার প্রয়াস চালিয়ে যাচ্ছি প্রতিনিয়ত, কিন্তু কিছুতেই সফল হতে পারছি না নিজের নিঃসঙ্গতা দূর করতে। খুব করে পাশে একজনকে কামনা করছি, তার কাঁধে মাথা রেখে সময়গুলো অতিবাহিত করার। তাকে একটুখানি ছুঁয়ে দেবার মনোবাসনা জাগছে বারংবার, কিন্তু এই মুহূর্তে এটা তো আদৌ সম্ভব নয়। সে তো আর এখন আমার ধরাছোঁয়ার বাইরে। এখনও 1.5 দিনের অবসান ঘটিয়ে তবেই সেই কাঙ্ক্ষিত মানুষটাকে সামনে থেকে দেখতে পাবো, একটুখানি ছুঁয়ে দিতে পারবো। আরও কয়েকদিন পর গ্রামের বাড়ি আসবার কথা থাকলেও গত 4 দিন আগে গ্রামের বাড়িতে এসেছি সবাই মিলে। আমর আর রিফাপু এত তাড়াতাড়ি আসতে না চাইলেও বড় মা, ফুপ্পি এবং আম্মুর জোরে আসতে হয়েছে। শুধু আমাদের পরিবার না, পুরো গোষ্ঠী সহই হাজির হচ্ছে গ্রামের বাড়ি। বাকিরা আজকে বিকালে বা সন্ধ্যার মাঝেই এসে হাজির হবে। গোষ্ঠী সহ গ্রামে আসার মূল কারণটা হলো ফুফতো ভাই সজীব ভাইয়ার হঠাৎ করে বিয়ের দিন তারিখ ঠিক হয়। আব্বুর চাচাতো বোনের ছোট ভাই সজীব ভাইয়া পড়াশোনা শেষ করে চাকরির কয়েক বছর পেরিয়ে 32-এর কোঠায় এসে বিয়ের পিড়িতে বসল। তার কারণ ফোপা হঠাৎ অকালে মারা যায়। বড় বোনকে পড়াশোনা করিয়ে নিজেদের সংসার গুছিয়ে দিয়েছে। ছোট ভাইয়ের পড়াশোনা শেষ করে তবে বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। আর আমাদের এত তাড়াতাড়ি আসবার কারণ হলো ফুপি। তাহেরা ফুপি বড় দাদুর একমাত্র মেয়ে হয়। ভাইয়ের দায়িত্ব বড় চাচা এবং আব্বু মিলেই পালন করেছে। ফুপি ও বড় চাচা ও আব্বুকে আলাদা নজরেই দেখে এসেছে সব সময়। দায়িত্ব এবং ভালোবাসা থেকে বড় চাচা ও আব্বু আমাদের সবাইকে নিয়ে কয়েকদিন আগেই চলে এসেছে গ্রামে। ফুপি এত তাড়াতাড়ি আসতে না চাইলেও ফুপা এক প্রকার জোর করেই পাঠিয়ে দিয়েছেন আমাদের সাথে। ফুপাও হয়তো চলে আসবেন আজকে, কিন্তু যার অপেক্ষায় প্রহর গুনে চলেছি সে কি আদৌ কালকের মাঝে আসতে পারবেন কিনা সন্দেহ। গ্রামে আসায় প্রায় 1 সপ্তাহ আগেই তাসফিকে ঢাকায় যেতে হয়েছে। সেদিন রাতটুকু থেকে পরের দিন রাতেই চলে যেতে হয়েছে ভার্সিটি থেকে ফোন আসায়। ফাইনাল ইয়ারের পরীক্ষার জন্য যেতে হয়েছে ওনাকে। এই কয়েকদিন ভার্সিটি টাইম ছাড়া ফোন কল এবং ভিডিও কলে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা আমাদের কথোপকথন চলেছে নতুন প্রেমিক যুগলের মতো। প্রতিদিনের মতো কালকেও গভীর রাত পর্যন্ত কথা হয়েছে তাসফির সাথে। প্রতিদিন অনেক বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকলেও আজকে কোনো কারণ ছাড়াই খুব ভোরে ঘুমটা ভেঙে যায়। তাই শীতের আগমনের ভোর হওয়া দেখার ইচ্ছেকে দমিয়ে রাখতে পারলাম না। বাড়ির পাশে নিজেদের পুকুর পাড়ে বসে মগ্ন ছিলাম নিজের মাঝে। কিন্তু কিছু সময় অতিক্রান্ত হওয়ার পর সেই মানুষটার শূন্যতা এভাবে অনুভব করব সেটা আন্দাজ করেছিলাম, কারণ আমার সমস্ত কিছু শুধু একজনের কাছেই এসে আটকে গেছে বারবার। সূর্যের তীক্ষ্ণ আলো ছড়িয়ে গেছে চারদিকে। গ্রামের মানুষগুলো নিজেদের কাজের তাগিদে ছুটে চলেছে। দাদুদের আমলের বিশাল বাড়ির পাশে ফাঁকা জায়গাটায় বিয়ের আয়োজনে মেতে উঠেছে সবাই। তাহেরা ফুপ্পি একমাত্র মেয়ে হয়ে গ্রামেই দাদু বিয়ে দিয়ে দিয়েছিলেন 2টো বাড়ি পর। সেখানে বিয়ের মতো আয়োজন করা জায়গা না থাকায় এখানেই সকল আয়োজন করা হচ্ছে। আকাশকুসুম ভাবনা থেকে বেরিয়ে পুকুর পাড় ছেড়ে বাড়ির দিকে হাঁটতে লাগলাম। বিশাল এই দোতলা বাড়ি একটা হলেও ভেতরে 2 খণ্ডে বিভক্ত। তার মূল কারণ হলো আমার ছোট দাদি আয়েশা বেগম। যৌথ পরিবারের রেশারেশিতে থাকতে চাইতেন না তিনি। তাই প্রতিনিয়ত ঝামেলার অবসান ঘটিয়ে 3 ছেলে মেয়ে সহ তাকে আলাদা ব্যবস্থা করে দেয় দাদু। বাড়িতে ঢুকেই ফুপির মুখোমুখি পড়ে গেলাম। আমাকে দেখেই ফুপি বলে উঠল, আজকে এত সকালে উঠেছিস যে? শরীর ঠিক আছে তো? কই গিয়েছিলি? একদম ঠিক আছে ফুপি, আজকে সকালে ঘুমটা ভেঙে গেল, তাই একটু পুকুর পাড়ে গিয়ে বসেছিলাম। ও আচ্ছা, এখন চল আমার সাথে, বেলা তো অনেক হয়েছে, কিছু খেয়ে নে। আমি না বললেও ফুপি কোনো বারণ শুনল না আমার। হাত ধরে জোর করে টেনে নিয়ে টেবিলে বসিয়ে দিল। আমাকে বসিয়ে দিতে রিফাপু হিহি করে হেসে উঠল, বলল, এতক্ষণে মনে শান্তি শান্তি পাচ্ছি। আমি তো ভাবলাম শুধু আমাকেই ঘুম থেকে টেনে তুলে নিয়ে আসলো ফুপি, এখন তোকে দেখে ব্যাপক শান্তি পাচ্ছি রে বনু। আর তোমার দাঁত কেলিয়ে হাসাটা আমাকে ব্যাপক অশান্তি দিচ্ছে। চুপ কর বলছি। আমার কথা রিফাপু কিছু বলতেই রিমাকে মুখ গোমরা করে চেয়ারে এসে বসতে দেখে চুপ করে গেলাম। এরপর আমার দিকে তাকাতেই হো হো করে হেসে উঠলাম দুজন।
তাকেও যে সদ্য ঘুম থেকে টেনে তুলে এনে এখানে আসতে বাধ্য করা হয়েছে সেটা বুঝতে বাকি রইল না। একটু পর সাহিল ভাইয়াও এসে যুক্ত হলো আমাদের সাথে। বাকিরা এখনো আসেনি, দুপুরের মাঝেই সবাই চলে আসবে এটা নিশ্চিত। রিমা আমাদের হাসতে দেখে দাঁতে দাঁত চেপে আমার দিকে তাকিয়ে বলল, যত হাসা আর হেসে নে, তাসফি ভাই আসলে কিভাবে এত হাসি বেরোয় সেটাও দেখব। আমি কি ওনাকে ভয় পাই নাকি? আরে গাধা, এই ভয়ডর পাবে কেন? ভয়ডর তো সব বেচারা তাসফি ভাইয়ের কাছে ট্রান্সফার নিয়েছে। এমন দজ্জাল বউ ঘরে তুলেছে কিনা? রিমার মাথায় টোকা দিয়ে বলে উঠল সাহিল ভাইয়া। ভাইয়ার কথায় রাগী গলায় বলে উঠলাম, কি বললা তুমি, কি বললা? আমি দজ্জাল? ওনাকে ভয় রাখি? সব সময় আমার পিছনে লাগা ছাড়া তোমাদের শান্তি হয় না না? আরে আমি তোকে কি বললাম? আমি তো তাসফি ভাইয়ের বোর কথা বললাম। তাহলে কি কথাগুলো আমাকে বলা হলো না? সম্মান দিয়ে কথা বলো সাহিল ভাইয়া। মেয়ে কিন্তু এখন আর আমাদের বোন নেই, বড় ভাইয়ের বউ ওরফে ভাবি হয়ে গেছে আমাদের, তাই না ভাবি? রিফাপুর কথায় রিমা ও সাহিল ভাইয়াও হো হো করে হেসে উঠল। আমি এবার রাগি চোখে রিফাপুর দিকে তাকালাম। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে, আমাকে রাগিও না বলছি। কি হয়েছে, রাগাচ্ছিস কেন ওকে? আমার কথা শেষ হতেই ফুপি টেবিলে এসে খাবার রাখতে রাখতে বলে উঠল। সাহিল ভাইয়া বলে উঠল, তোমার ছেলের বউকে রাগাতে হয় নাকি? তার নাকের মাথায় রাগ তো অলওয়েজ লেগেই থাকে। ফুপি দেখেছ, সে কখন থেকে আমাকে কোচা দিয়েই যাচ্ছে এরা। কিছু বলো তুমি। এবারও এক দফা হাসি ডোল পড়ে গেল। ফুপি এবার সবাইকে ধমক দিয়ে চুপচাপ খেতে বলল। এর মাঝে বড় চাচা এবং আব্বু এসে পড়ল। বড় মাও খাবার এগিয়ে দিতে লাগলো। কয়েকবার খাবার মুখে দিতে হঠাৎ পেট সহ গড়িয়ে আসলো। কিছুর আভাস পেতেই হুড়মুড় করে টেবিল ছেড়ে উঠে বেসিনে গিয়ে গড়গড় করে বমি করে দিলাম। আমার অবস্থা দেখে ইতিমধ্যে বড়মা এসে ধরেছেন আমায়। তারপর ফুপিও এসে ধরলেন। চোখে মুখে পানি ছিটিয়ে চেয়ারে এসে বসিয়ে দিলেন। সবাই খাওয়া সেরে কৌতূহলী চোখে আমার দিকে তাকিয়ে আছে। আম্মু রান্নাঘর ছেড়ে হন্তদন্ত হয়ে ছুটে এসে সমানে প্রশ্ন করতে লাগলো, কি হয়েছে, কেন এমন হলো? আমি কিছু না বলে কাটিয়ে দিলাম। পরবর্তীতে খাওয়ার আর কোনো ইচ্ছে হলো না, কেমন জানি অরুচিকর লাগতে লাগলো সবকিছু। তাই একটু বিশ্রামের নাম করে এসে রুমে শুয়ে পড়লাম।